থেকে 502 পর্যন্ত এখানে আমরা কি দেখেছি যে জামিন সংক্রান্ত বিধিবিধান দেখেছি। আমরা 496 দ্বারা দেখেছি জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, অর্থাৎ জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত জামিন দিতে পারেন। এখানে শ্যাল বি রিলিজ অন বেইল, এই ক্ষেত্রে জামিন পাওয়া আসামির অধিকার, সরেয়টা দিয়ে দিবেন এখানে। তারপরে হলো 497 দ্বারা বলতেছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে 16 বছরের নিম্ন বয়স্কা বা স্ত্রী বা পীড়িত অক্ষম ব্যক্তি হলে আদালত উপযুক্ত মনে করে জামিন দিতে পারেন। এখানে মেবি রিলিজ অন বেইল, এক্ষেত্রে জামিন দেওয়া আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। এরপরে 498 ধারা বলা আছে জামিন মঞ্জুর করে ক্ষমতা হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতের এখানে মুক্তি দিতে পারেন। এবং 498 ধারা আমরা বলেছি এই যে এখানে এন্টিসিপিটরি বেল বা আগাম জামিনের বা বেল মন কমানোর জন্য আমরা দরখাস্তটা করা হয়, সেই বিষয়গুলো আমরা বলেছি। এবং আসসালামু আলাইকুম, আমরা আসন্ন বার কাউন্সিল পরীক্ষার অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য কিছু প্রশ্ন দেখার চেষ্টা করছিলাম, যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসতে পারে। এবার লিখিত পরীক্ষায় 496 থেকে 502 পর্যন্ত অর্থাৎ জামিন সংক্রান্ত যে বিধিবিধান আছে, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। জায়গাটা অর্জুন, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওর মধ্যে থাকবে কি কি প্রশ্ন বিগত সময়ে আসছিল এই জায়গা থেকে, এবং কোন বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে, এবং এখান থেকে কি জামিনের জন্য কিভাবে দরখাস্ত করা হয়, আগাম জামিনের কিভাবে দরখাস্ত করা হয়, বিল বন্ড কমানোর জন্য কোন ধারায় আপনাকে দরখাস্ত করতে হবে, পুরো বিষয়গুলো নিয়ে আমরা জামিন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এরপর ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। ঠিক আছে, আমরা শুরু করি। জামিন কি জিনিস? ফৌজদারি কার্যবিধিতে জামিনের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। সাধারণ অর্থে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সাময়িক মুক্তি প্রদানকে জামিন বলে। জামিনের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে আদালতে হাজির হবার শর্তে জামিনদারের কাছে সমর্পণ করা হয়। ফৌজদারি কার্যবিধির 1898 এর 496 থেকে 502 ধারা পর্যন্ত জামিন সংক্রান্ত বিধিবিধান আলোচনা করা হয়েছে। তাহলে অপরাধের সাথে জামিনের সম্পর্কটা কি, জামিনের সংজ্ঞা এবং এর উদ্দেশ্য পাঠ করলে আমরা জামিন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। তার মানে এই নয় যে জামিন আবেদন করা মাত্র অভিযুক্ত জামিন পেয়ে যাবে। অভিযুক্তের বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ করা হয় সে সমস্ত অপরাধের মাত্রা অনুযায়ী জামিন মঞ্জুর বা প্রত্যাখ্যান নির্ভর করে। জামিনের জন্য দণ্ডবিধির অপরাধ সমূহের নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা হয়েছে। এটা হলো জামিনযোগ্য অপরাধ, আর একটা হলো জামিন অযোগ্য অপরাধ। এখন ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 5ম কলামে যেসব অপরাধকে জামিনযোগ্য করা হয়েছে তা জামিনযোগ্য অপরাধ, আর জামিনযোগ্য অপরাধ বাদে বাকি সব জামিন অযোগ্য অপরাধ। তাইলে আমাকে দেখতে হবে ফৌজদারি কার্যবিধির 2nd শিডিউল ও 2য় তফসিলের 5ম কলামটা দেখতে হবে। একটা মামলা যখন হবে ওই ধারাগুলো আসলে কি জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, আপনাকে 2nd শিডিউল দেখতে হবে। 2nd শিডিউলের 5ম কলাম দেখতে হবে। ওখানে 8টা কলাম আছে, নিশ্চয়ই আপনারা জানেন। ওখান থেকে 5ম কলামটাতে বলা আছে কোনটা জামিনযোগ্য কোনটা জামিন অযোগ্য। ওকে, এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, গ্রেপ্তারের পূর্বে কি জামিন পাওয়া যায়, অর্থাৎ আগাম জামিনের কোনো বিধিবিধান আছে? যদিও ওইভাবে স্পষ্ট কোনো আগাম জামিনের বিধিবিধান নেই, যে ধারাটা ছিল সেটা অমিট, বাট যেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 96, 97, 98 এর ক্ষেত্রে পড়লে দু ধরনের জামিন সম্পর্কে আমরা ধারণা লাভ করি। যেমন 96, 97 ধারা একটা জামিন, আর গ্রেপ্তার পূর্ব আগাম জামিন আমরা 498 ধারার অধীন জামিন। তাইলে আমরা বুঝতে পারছি যে 498 ধারার যে জামিনটা সেটাই আমরা এখন আগাম জামিনের দরখাস্ত আমরা 498 ধারায় করি। আশা করছি বুঝতে পেরেছেন। 498 ধারার অধীন গ্রেপ্তারের পূর্বে যে জামিন দেওয়া হয়
তা গ্রেপ্তারের পূর্ব বা আগাম জামিন হিসেবে বিবেচিত। ফৌজদারি কার্যবিধির 498 ধারার অধীন আগাম জামিনের আবেদন করা হয়, তবে এই ধারায় কি কি কারণে বা কোন অবস্থায় জামিন মঞ্জুর করা যাবে সে সম্পর্কে কিচ্ছু বলা হয়নি। তাইলে হাইকোর্ট ও আপিল বিভাগের বিভিন্ন মামলার রায় থেকে কিছু ক্ষেত্র পাওয়া যায়। এরপরে যেসব ক্ষেত্রে এরূপ জামিন প্রদান করা যায়, আমরা একটা ডিএলআর দেখি। যেমন রাষ্ট্র বনাম আব্দুল ওহাব শাহ চৌধুরী মামলায় অনুযায়ী আগাম জামিন একটি সাধারণ প্রতিকার এবং যা জামিনের সাধারণ আইনের ব্যতিক্রম। এই ধরনের জামিন কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতে মঞ্জুর করা যেতে পারে। এই জামিনের প্রধান শর্ত হলো কোনো ব্যক্তিকে হয়রানি বা রাজনৈতিক উদ্দেশ্য আটকের চেষ্টা চলছে, এরূপ যদি আদালতকে সন্তুষ্ট করতে পারে তখন আদালত আগাম জামিনের আদেশ মঞ্জুর করতে পারে। কোন কোন আদালত আগাম জামিন মঞ্জুর করতে পারে, কোন আদালত আগাম জামিন মঞ্জুর করতে পারে সে সম্পর্কে আমরা 498 ধারার অধীন দুটি আদালত মঞ্জুর করার ক্ষমতা রয়েছে, হাইকোর্ট এবং দায়রা আদালত। তবে জামিনের ক্ষেত্রে দু ধরনের আদালতের একই ক্ষমতা রয়েছে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আসামি পলাতক থাকা অবস্থায় এরূপ জামিনের আবেদন করতে পারবে না, এটা একটু মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব যে আগাম জামিনের সময়সীমা কতটুকু। আগাম জামিনের সময়সীমা নিয়ে কোর্টে নির্দিষ্টভাবে উল্লেখ করা নাই, যেহেতু উপযুক্ত ক্ষেত্র ব্যতীত এরূপ জামিন মঞ্জুর করা হয় না, সুতরাং দীর্ঘ সময়ের জন্য না হয়ে খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে। যেমন রাষ্ট্র বনাম প্রফেসর ডক্টর মোর্শেদ হাসান খান মামলায় বলা হয়েছে হাইকোর্ট 8 সপ্তাহের বেশি আগাম জামিন দিতে পারবে না, তবে উপযুক্ত ক্ষেত্র ব্যতীত এরূপ জামিন মঞ্জুর করা হয় না। উপযুক্ত ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর হয়, তা দীর্ঘ সময়ের জন্য না হয়ে খুব স্বল্প সময়ের জন্য হয়ে থাকে। এখন আগাম জামিনকে সাধারণ জামিনে কি রূপান্তর করা যায়? হ্যাঁ, অভিযুক্ত আবেদনকারীর বিরুদ্ধে জামিনের অপব্যবহারের কোনো অভিযোগ না পেলে আদালত ফৌজদারি কার্যবিধির 561 ক ধারার প্রয়োগের মাধ্যমে আগাম জামিনকে সাধারণ জামিনে রূপান্তর করা যেতে পারে। এটা একটা কথাবার্তা। এরপরে হলো দেখি আমরা পুলিশ রিপোর্ট দাখিলের পর কি আগাম জামিন, পুলিশ রিপোর্ট দাখিলের পর কি আগাম জামিন পাওয়া যায়? পুলিশ রিপোর্ট দাখিলের পর আগাম জামিন মঞ্জুর করার কোনো সুযোগ নেই। বিভিন্ন মামলায় এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে উঠে এসেছে। আলী হায়দার চৌধুরী বনাম রাষ্ট্র এই মামলা অনুযায়ী পুলিশ রিপোর্ট জমা দেওয়ার পর আগাম জামিনের কোনো সুযোগ নেই। চার্জশিট দাখিলের পর আগাম জামিন চাওয়া ও শুনানি করা যায় না, তবে এর ব্যতিক্রম আছে। তবে আগাম জামিনের কিছু নীতি আছে, নীতিগুলা যদি আমরা দেখি, যদিও আগাম জামিন বিষয়ে নতুন নীতিমালা করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, আগের নীতিমালা এ নিয়ে হাইকোর্টের প্রতি 7 দফা নির্দেশ থাকলেও এবার তা বাড়িয়ে 16 দফা করা হয়েছে। যেখানে রাষ্ট্র বনাম প্রফেসর ডক্টর মোর্শেদ হাসান খান মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগাম জামিনের ক্ষেত্রে 16টি নীতিমালা অনুসরণের নির্দেশ দিয়েছেন। সেগুলো কি? এফআইআর কে ভালোভাবে বিশ্লেষণ করা, অভিযোগ কতটুকু গুরুতর এবং এতে অভিযুক্তের ভূমিকা বুঝা, অভিযুক্তের পালিয়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা, এরূপ জামিন মঞ্জুর করার পূর্বে অভিযুক্তের চরিত্র আচরণ দেখা, গ্রেপ্তার হওয়া ব্যক্তি অপদস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা তা দেখতে হবে, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আগাম জামিন অন্যান্য সাধারণ সুবিধা যা কেবল ব্যতিক্রমী ক্ষেত্রে মঞ্জুর করা উচিত। কোনো সাক্ষীকে যাতে ভয়ভীতি দেখাতে না পারে আগাম জামিনের ক্ষেত্রে এমন সত্য জুড়ে দিতে হবে। জামিন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। হত্যা, দর্শন, ডাকাতি সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কেউ জামিন পাবে না। ফৌজদারি কার্যবিধির 797 ক বাতিল করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন দেওয়া যাবে না, কারণ এটি তদন্তে ব্যাঘাত ঘটায়। আগাম জামিনের ক্ষেত্রে তদন্তের বিষয়টি খেয়াল রাখতে হবে। আগাম জামিন মঞ্জুর করার মাধ্যমে তদন্ত কর্মকর্তাকেও সহযোগিতা করতে হবে। 8 সপ্তাহের বেশি কোনো অবস্থায় আগাম জামিন নয়। রাষ্ট্র বা অভিযোগকারী আবেদন করলে জামিন মঞ্জুরকারী আদালত জামিন বাতিল করতে পারবে। এরপরে আমরা দেখি জামিন
অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, জামিন অপরাধ অযোগ্য অপরাধের ক্ষেত্রে কি জামিন দেওয়া যায় কিনা সেটা হলো কথাবার্তা। এটা কি প্রশ্ন আসতে পারে, জামিন পাওয়া আসামির অধিকার, এটি তার অনুগ্রহ নয়। তবে এখানে জামিনযোগ্যর ক্ষেত্রে কি অনুগ্রহ বা জামিন অযোগ্যর ক্ষেত্রে কি, এই দুটা বিষয়ে বিশ্লেষণ করে উত্তর দিন। তখন আপনাকে বলতে হবে যে ধারা 496-তে বলা আছে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন। এই যে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া, এটা কিন্তু আদালতের উপর বাধ্যকর, এটা অনুগ্রহ নয়। ঠিক আছে, এক্ষেত্রে আদালত ডিসক্রিশনের পাওয়ার প্রয়োগ করার কোনো সুযোগ নেই। উক্ত ধারায় শ্যাল বি রিলিজড অন বেইল, এবং এখানে শ্যাল শব্দটি থাকায় জামিন প্রদানের ক্ষেত্রে আদালতের বাধ্যবাধকতা রয়েছে। এরপরে জামিন অযোগ্য অপরাধের যে বিষয়টা আছে সেটি 497 ধারায় আমরা দেখি যে এটা এজ অফ রাইট, অধিকার হিসেবে চাওয়া যায় না, এবং আদালতের কি ডিসক্রিশনের পাওয়ার, স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা এখানে আছে। উক্ত ধারায় মে বি রিলিজড অন বেইল এর মে শব্দটা থাকায় জামিন দেওয়া আদালতের উপর বাধ্যতামূলক নয়। তবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অপরাধের ক্ষেত্রে জামিন প্রদানের বাধ্যবাধকতা নেই। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো স্ত্রীলোক, অসুস্থ ব্যক্তি, অক্ষম ব্যক্তি বা 16 বছরের কম বয়স্ক ব্যক্তি, এরকম অসুস্থ বা অক্ষম ব্যক্তির ক্ষেত্রে ডাক্তারি সনদ যাচাই বাছাই করে জামিন দিতে পারবে। এরপরে আমরা দেখার চেষ্টা করি বিষয়টা, তাহলে আমরা বুঝেছেন যে আসলে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন হলে কি হবে, আর জামিনযোগ্য, একটা হলো জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে হলে কি হবে। দুটাই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে জামিন অযোগ্য অপরাধের জামিনের বিশেষ সুবিধা প্রাপ্ত কোন কোন ক্ষেত্রে তারা বিশেষ সুবিধা পাইতে পারে। আমরা ইতিমধ্যে বলেছি যে অভিযুক্তের বয়স যখন 16 বছরের নিচে হলে, অভিযুক্ত যদি স্ত্রীলোক হয়, অভিযুক্ত যদি অসুস্থ বা অক্ষম হলে, তাহলে উপরে উল্লেখিত ব্যক্তিগণ জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পেতে পারেন। এটি তাদের জন্য বিশেষ সুবিধা, কিন্তু অধিকার বলে জামিন চাইতে পারে না। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি জামিনে অযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত, কিন্তু বিচার চলাকালে দেখা গেল যে সে এরকম অপরাধে দোষী হবে না বা তাকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। এছাড়াও আমরা ফৌজদারি কার্যবিধির 167-5 উপধারা দেখি যে 120 দিনের মধ্যে তদন্ত শেষ করা না গেলে, এরপরেও আমরা দেখি যে 339-এর গ ধারায় 180 দিন বা 360 দিনের মধ্যে বিচার শেষ না হলে, 466 ধারায় অভিযুক্ত ব্যক্তি লুনাটিক হলে জামিন অযোগ্য অপরাধে আদালত জামিন মঞ্জুর করতে পারে। এরপরে আমরা দেখার চেষ্টা করি যে ফৌজদারি কার্যবিধি 497 অনুযায়ী যদি জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত বা অন্য কোনো জামিন মঞ্জুরকারী আদালত গ্রেপ্তার করে হাজতে প্রেরণ করতে পারবে। তবে কি কারণে জামিন বাতিল করে পুনরায় গ্রেপ্তার করতে পারবে সে বিষয়ে এই ধারায় কিছু উল্লেখ করা হয়নি। তবে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা কিছু বিষয় দেখতে পাই। সেটা হলো, তদন্তে যদি সে বাধা সৃষ্টি করলে, সাক্ষীদের হুমকি দিলে বা আক্রমণ করলে, জামিনের শর্ত ভঙ্গ করলে, মামলার বিচারককে প্রভাবিত করার চেষ্টা করলে, সাক্ষ্য প্রমাণ নষ্ট করা বা করার চেষ্টা করলে, জামিনের অপব্যবহার করলে, কোনো ধরনের সহিংসতা চালালে, যে অপরাধে অভিযুক্ত হিসেবে জামিন পেয়েছে সে পুনরায় সে অপরাধ করলে, দেশ থেকে পলায়ন করার চেষ্টা করলে বা আত্মগোপন করলে, জামিনদারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, হ্যাঁ, এই বিষয়গুলো দেখতে হবে। এছাড়া আরো কিছু কারণে আপনার জামিন বাতিল করা যায়। সেটা হলো, আমরা যদি 501 ধারাটা যদি আমরা দেখি, এই ধারার অধীন যদি ভুলবশত বা প্রতারণা করে অপর্যাপ্ত জামানত দিলে বা পরে জামানত অপর্যাপ্ত হলে, আদালত জামিনে মুক্তি ব্যক্তিকে হাজির করার নির্দেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। পর্যাপ্ত জামানত সংগ্রহ করতে না পারলে তাকে হাজতে প্রেরণের আদেশ দিতে পারে। এরপরে আমরা আরেকটা ধারাতে দেখি, 502-তে বলতেছে যে জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির করার জন্য জামিনদার তার মোসলেখাটি বাতিল করার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারে। তখন ম্যাজিস্ট্রেট জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির করার নির্দেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন। পরোয়ানা অনুসারে
উক্ত ব্যক্তি হাজির হলে নতুন জামিনদারের সংগ্রহের নির্দেশ দিবেন, এতে ব্যর্থ হলে জামিনে মুক্ত ব্যক্তিকে হাজতে প্রেরণ করবেন। তাইলে আমরা উপরোক্ত যে কোনো কারণে জামিন বাতিল করার পূর্বে আসামি পক্ষকে নোটিশ দিয়ে শুনানির তারিখ ঠিক করবেন। শুনানির পর জামিন বাতিলের আদেশ দিতে পারেন। আশা করছি বিষয়টা বুঝেছেন। এরপরে দেখেন কোন কোন অবস্থায় পরীক্ষা কি আসছে, কোন কোন অবস্থা বিবেচনায় জামিন অযোগ্য অপরাধের মামলায় জামিন মঞ্জুর করা যায়। আমরা ইতিমধ্যে বিষয়গুলো দেখেছি, আমরা রেফারেন্স গুলো দিয়ে দেব। সেটা 167-5 আমরা দেখেছি, 339 গতে আমরা দেখেছি, এবং অসুস্থ বা যারা কি বললাম অক্ষম আছে সে বিষয়গুলো আপনাকে দেখতে হবে। 16 বছরের নিচে হলে, যদি স্ত্রী লোকটি যদি যদি সে যদি স্ত্রী হয় বা অসুস্থ অক্ষম হয়, সে বিষয়গুলো বিবেচনায়। এরপরে পরীক্ষায় একজন আসতে পারে যে একজন ব্যক্তিকে একবার জামিনে মুক্তি দেওয়ার পর কি পুনরায় গ্রেপ্তার করা যাবে, কেন? আমরা ইতিমধ্যে বিষয়গুলো আলোচনা করে ফেলেছি যে 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 কারণগুলো আছে এগুলো ঘটাইলে উনি যদি আইনের ব্যর্থ হয়ে ঘটানোর চেষ্টা করে, সাক্ষ্য প্রমাণ নষ্ট করে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো করলে তাকে আবার গ্রেপ্তার করতে পারে। আর আমরা গ্রেপ্তার হওয়ার পূর্বে জামিনের কোনো বিধান নাই আমরা সেটা বলেছি, কিন্তু আগাম জামিনের বিষয়টা আমরা দেখেছি 498 দ্বারা আমরা দুটো আদালতে আমরা করতে পারি। হ্যাঁ, সময়সীমাও আমরা দেখেছি কতদিন পর্যন্ত থাকবে, এবং সেটা যে নীতিগুলো আছে 16টি নীতিমালা আছে সেগুলো আমরা দেখেছি। এরপর পরীক্ষায় আসতে পারে একটি হত্যা মামলায় করিম এফআইআর দাবি ও আসামি না হওয়া সত্ত্বেও তদন্ত পর্যায়ে পুলিশ করিমকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করে। এক্ষেত্রে করিম জামিনের জন্য কোন আদালতে আবেদন করতে পারে? হ্যাঁ, উনি কি করতে পারবে? 498 ধারা দায়রা আদালত অথবা হাইকোর্ট বিভাগে জামিনের আবেদন করতে পারে। এরপরে জামিনযোগ্য জামিন ও অযোগ্য অপরাধের যদি পার্থক্য আসলে সেগুলো আপনারা লিখতে পারবেন আশা করছি। এরপরে হলো জামিননামা বাজেয়াপ্তির বিষয় পদ্ধতিগুলো কি, সেটা যদি আমি আপনাদের সাথে একটু কথা বলতে যাই। জামিননামা বাজেয়াপ্তি কিভাবে বাজেয়াপ্তি হয় তার পদ্ধতিগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, জামিননামা বাজেয়াপ্তি কি জিনিস সেটা আমরা যে আহ ফৌজদারি কার্যবিধির 514 ধারায় জামিননামা বাজেয়াপ্তি সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। হ্যাঁ, যে ক্ষেত্রে এই এটা করতে পারে যে আদালত জামিননামাটি গ্রহণ করেছিল, যেমন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, উপরোক্ত আদালত যদি দেখেন যে জামিননামা বাজেয়াপ্ত হয়েছে, তখন প্রমাণ লিপিবদ্ধ করে মুচলেখাবদ্ধ ব্যক্তিকে জামিননামায় বর্ণিত অর্থ পরিশোধ করতে বা কেন পরিশোধ করা হবে না এই মর্মে একটা কারণ দর্শাতে বলবেন। কারণ দর্শাতে ব্যর্থ হলে, অর্থ প্রদান করা না হলে উক্ত মুচলেখাবদ্ধ ব্যক্তির অস্থাবর সম্পত্তি বা সেই ব্যক্তি মারা গেলে তার পরিত্যক্ত সম্পত্তি মধ্য হতে অস্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জন্য ওয়ারেন্ট জারিপূর্বক আদালত উক্ত অর্থ আদায়ের ব্যবস্থা অবলম্বন করতে পারেন। উক্ত অর্থ পরিশোধ না করলে এবং উক্ত ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে অর্থ আদায় করা না গেলে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছিলেন সে আদালত আদেশ ক্রমে মুচলেখাবদ্ধ ব্যক্তিকে দেওয়ানি কারাগারে 6 মাস পর্যন্ত আটক রাখা যাবে। তবে আদালত সুবিবেচনা পূর্বক উল্লেখিত অর্থের অংশবিশেষ মওকুফ করতে বা অবশিষ্ট অংশবিশেষ পরিশোধে বাধ্য করতে পারেন। কেন? জামিননামা বাজেয়াপ্ত হওয়ার পূর্বে জামিনদার মারা গেলেও তার সম্পত্তি উক্ত জামিননামা সম্পর্কিত সমস্ত দায় হতে মুক্ত হয়ে যাবে। তাহলে এ হলো কথাবার্তা। এবার দেখেন, কোনো অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য সেটা আমরা ইতিমধ্যে ইতিমধ্যে আলোচনা করেছি। আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের যে অপরাধগুলো জামিনযোগ্য বলে উল্লেখ আছে তা ব্যতীত সবই হলো জামিন অযোগ্য, সেটা আমরা দেখতে পেরেছি। এরপরে আরো কিছু বিধিবিধান আছে, যেমন অন্যান্য বা বিশেষ আইনের ক্ষেত্রে নির্দিষ্ট ধারায় উল্লেখ করা হয় যে উক্ত আইনের কোনো কোনো অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য। যদি আমরা দেখি স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974-এর 32 ধারায় উক্ত আইনের অধীন অপরাধটি জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য তা উল্লেখ করা আছে। তবে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 13 ধারায় এ বিষয়ে একই বিষয়ে বলা হয়েছে, কিন্তু কিছু আইনে জামিনের ব্যাপারে বলা থাকে যে এই আইনের অপরাধ
অধীন অপরাধ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি তফসিলে প্রযোজ্য হবে এবং তখন উক্ত আইনের অধীন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য কিনা তা দ্বিতীয় তফসিল দ্বারা নির্ধারিত হবে। তাইলে স্পেশাল আইনের ক্ষেত্রে স্পেশালে যদি বলা থাকে ওইটাই পালন করতে হবে, আদার্স ওয়াইজ আপনাকে সেকেন্ড শিডিউলের পঞ্চম কলামটা দেখতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আর জামিনদার হতে অব্যাহতি, সেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে উনি 502 ধারায় উনি অব্যাহতির আবেদন চাইতে পারবেন এই বিষয়টাই। এখন আমরা যে মূল টপিক যেটা বলেছিলাম প্রথমে আমরা আলোচনা করব, মুসাবিদা নিয়ে আলোচনা করব কিভাবে দরখাস্তটা লিখতে হয়। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধির যখন 426-এর 2-এর ক ধারা মোতাবেক আপিলের স্বার্থে জামিনের প্রার্থনা করবেন তখন কিভাবে লিখবেন। আসলে বিষয়গুলো একদমই সহজ, অর্থাৎ আপনি যদি মেট্রোপলিটন এলাকায় হন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা লিখবেন, জিয়ার মামলা নংটা লিখবেন, ধারাগুলো লিখবেন, নাম লিখবেন, ডট 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 ডট, আসামি লিখবেন, বনাম লিখবেন, এরপরে রাষ্ট্র ডট 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 বাদী, এরপরে বিষয় লিখবেন। ফৌজদারি কার্যবিধি 426-এর 2 ক ধারা মোতাবেক আপিলের স্বার্থে, হ্যাঁ, জামিনের প্রার্থনা, আপনি আপিল করবেন এই জন্য জামিন চাচ্ছেন, তাহলে লিখবেন আসামি পক্ষে বিনীত নিবেদন এই যে আসামি দেশের একজন আইন মান্যকারী নিরপরাধ ও নির্দোষ প্রকৃতির শান্তিপ্রিয় নাগরিক, মামলার ঘটনার সাথে কোনরূপ সংশ্লিষ্টতা নাই, মামলাটি গত তারিখে আপনার আদালতে দায়েরের জন্য আসে, আসামি প্রতিটি তারিখ আদালতে হাজির ছিল বিগত এত তারিখে, একটা তারিখ দিয়ে দিবেন মামলাটি গৃহীত হয়, এবং বিগত এত তারিখে আর একটা তারিখ দিবেন ওই তারিখে আপনার আদালতের বিচারের জন্য আসে। এরপরে সাক্ষ্য প্রমাণ শেষে উদ্য রায়ের দিন ধার্য করেন, সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত আসামিকে 6 মাসের বা 1 বছরের যেটাই বলেন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এখন আসামি এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং ফৌজদারি কার্যবিধির 426-এর 2 ক ধারা অনুযায়ী আপিলের সত্ত্বে জামিনের আবেদন করছে। তাহলে অতএব প্রার্থনা এই যে হুজুর আদালত, হ্যাঁ, তারপর হলো কৃপা বিতরণ পূর্বক অত্র আবেদনপত্র কি বলতেছে বিবেচনা করে আমার প্রার্থনা মানে বিবেচনা করে এই উক্ত আবেদনটি যেন মঞ্জুর হয় তারিখ লিখে দিলেন, তাহলে হয়ে গেছে। এটা হলো আপিলের সত্ত্বে। এবার আসেন আমরা দেখি যে যেটা একটা প্রশ্ন বিগত সনে আসছে, 2021 সালে আসছে, যেটি সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিসে একটি জাল নামপত্তনের কপি জমা দিয়ে একটি জমি রেজিস্ট্রি করাকালে সাব রেজিস্ট্রার নামপত্তন সংক্রান্ত কাগজটি জাল মর্মে বুঝতে পারেন। সাব রেজিস্ট্রার এই ঘটনার প্রেক্ষিতে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 সেকশন 1995 সরি 195 সি অনুসারে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে দি পেনাল কোড 1860-এর 471 ধারায় নালিশি দরখাস্ত দাখিল করে আদালত এই বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর আদেশ দেন এবং আপনি হলেন আসামি নিযুক্ত আইনজীবী হিসাবে পূর্বোক্ত ঘটনার উল্লেখিত তথ্য বিশ্লেষণ করে কমপক্ষে 4টি আইনানুগ যুক্তি সহ টি এর জামিনের জন্য একটি দরখাস্ত প্রস্তুত করুন। তাহলে আমাকে আগে দেখতে হবে যে এটা আসলে কি, এটা কি জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য সেই বিষয়টাই। যদি না পারেন তাইলে কিচ্ছু লিখবেন না, ধারা উল্লেখ করবেন না, দিয়ে দিবেন। যদি বুঝতে না পারেন যে এটা কি জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, কোনো কারণে বুঝতে না পারলে শুধু লিখে দিবেন যে স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক দরখাস্তকারী আসামির পক্ষে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জামিনের দরখাস্ত। আর যদি বুঝে যান তাইলে যদি এটা জামিনযোগ্য হইলে 496 লিখবেন, জামিন অযোগ্য হইলে 497 লিখবেন। আর আগাম জামিনের বিষয়টা আমরা বলবো তখন 498 লিখবেন। বেল বন্ড কমানোর জন্য 498 লিখবেন। হয়ে গেছে, সব কথাবার্তা একই রকম আগের মতোই। এরপর লিখবেন যে উল্লেখিত আসামি বা দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন এই যে দরখাস্তকারী আসামি সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ আইন মান্যকারী ব্যক্তি বটে। 2 নম্বর লিখলেন 4টা বিষয় লিখতে বলছে যে নালিশ দরখাস্তের সংক্ষিপ্ত বর্ণনা এই যে উনি সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিসে একটি জাল নামপত্তনের কপি জমা দেয়, একটি জমি রেজিস্ট্রি করাকালে সাব রেজিস্ট্রার নামপত্তন সংক্রান্ত কাগজটি জাল মর্মে বুঝতে পারে। সাব রেজিস্ট্রার এই ঘটনার প্রেক্ষিতে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর সেকশন 195 সি
ধারায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে দি পেনাল কোড 1860/471 ধারায় নালিশি দরখাস্ত দাখিল করে। উক্ত নালিশি দরখাস্ত গ্রহণ করে ম্যাজিস্ট্রেট উক্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। 3 নম্বর লিখবেন, যেহেতু আসামির বিরুদ্ধে আনীত দণ্ডবিধি 471 ধারার অপরাধটি একটি জামিনযোগ্য অপরাধ, সেহেতু মামলা জামিন পেতে আসামি আইনত অধিকারী। 4 নম্বর লিখবেন, যেহেতু জাল নামপত্তনের কপি কোনো আদালতের কার্যধারা দাখিল করেনি, সেহেতু 471 ধারা একটি কোনো অপরাধ করেনি। এরপর লিখবেন, যেহেতু রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার কোনো আদালত নয়, সেহেতু দণ্ডবিধি 471 ধারা অপরাধ হিসেবে রেজিস্ট্রার সাব রেজিস্ট্রার কর্তৃক আসামি এই বিরুদ্ধে দাখিলকৃত নালিশটি রক্ষণীয় নয়। এরপরে যেহেতু 471 ধারায় আদালত ব্যতীত অন্য কোনো ব্যক্তির নালিশের ভিত্তিতে মামলার কার্যক্রম শুরু হতে পারে না, সেহেতু সাব রেজিস্ট্রার কর্তৃক দাখিলকৃত নালিশটি রক্ষণীয় না। এরপর লিখবেন যে যেহেতু উক্ত জাল নামপত্তনের কপি কোনো সাক্ষ্য গ্রহণের কার্যধারা সাক্ষী হিসেবে প্রদান করেনি, সেহেতু কোনো অপরাধ করেনি। যেহেতু আসামি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতে আত্মসমর্পণ করে জামিনের দরখাস্ত প্রার্থনা করেছে। এরপর 9 নম্বর লিখবেন, সেহেতু দরখাস্তকারী বা আসামি বাংলাদেশের নাগরিক এবং জামিনে মুক্তি পেলে তিনি পলায়ন করবে না বা জামিনের শর্ত ভঙ্গ করবে না। অতএব দরখাস্তকারী আসামিকে জামিন মঞ্জুর করতে আদালতের সদয় মর্জি হয়। আশা করছি হয়ে গেছে। এরপর হলো জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে সেম আগের মতো। মনে করেন ঢাকাতে মামলাটা করছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, মামলা নংটা লিখবেন, ধারা লিখলেন, নাম লিখলেন, নাম লিখলেন, এরপরে বাদী লিখলেন। এরপর লেখার পরে হলো বিষয় হাজতি পক্ষে ফৌজদারি কার্যবিধি 497 দ্বারা জামিনের আবেদন। এরপর লিখবেন যে আসামি পক্ষের সবিন নিবেদন এই যে হাজতি আসামি একজন সম্পূর্ণ নিরপরাধ নির্দোষ প্রকৃতির ব্যক্তি, অভিযোগ পত্রের বর্ণনা মতে কথিত তারিখ এই সময়ে কথিত অপরাধের সহিত হাজতি আসামি কোনো ক্রমেই জড়িত ছিল না। পক্ষান্তরে অভিযোগকারী নিছক হয়রানি করবার মতলবে অত্র মামলা কি হয়েছে, মিথ্যাভাবে তাকে জড়িত করা হয়েছে। এরপর লিখবেন অত্র মামলার অভিযোগ ও বর্ণনা আসামি বিগত এত তারিখে আনুমানিক এতটার সময় উনি এই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে অবস্থান করেন। আসামি অসৎ উদ্দেশ্যে বাদিনীর হাতে দড়িয়া টানাটানি করতে থাকে এবং টানাইসরা এক পর্যায়ে আসামি হত্যার উদ্দেশ্যে বাদিনীকে গলা ছুরি ধরিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চিৎকার চেঁচামেচি করে এবং 2 নং আসামি মুখ চাপিয়ে ধরে। এই যে বিষয়গুলো বলেন, এবং হাজতি আসামি একজন ছাত্র, তিনি অধ্যয়নরত আছেন, ঘটনার তারিখ এই সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। আমরা যে ঘটনাটা বর্ণনা করেছি ওই ঘটনার সাথে সে সম্পৃক্ত নয়, তার এলাকায় সুনাম আছে এবং হাজতি আসামি বিগত তারিখে বিনা বিচারে জেল মানবেতর জীবন যাপন করতেছেন। মামলাটি এখনো তদন্তাধীন, মামলা এখনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। তাইলে আসামি চূড়ান্ত পরীক্ষা বা যে কারণে হাজতি আসামি জামিন পাওয়া আইনত অধিকারী, হাজতি আসামি একজন স্থানীয় ব্যক্তি, হাজতি আসামি জামিনে মুক্তি পাইলে পালাইয়া যাওয়ার বা বিচার এড়াইয়া আদৌ কোনো সম্ভাবনা নেই। কোনো শর্তে জামিন দিতে যে কোনো শর্তে জামিনদার দিতে প্রস্তুত আছেন। অতএব প্রার্থনা এই যে আদালত এই যে উক্ত আবেদনটি সদয় বিবেচনা করে হাজতি আসামিকে জামিনে মুক্তি দান করতে আপনার জন্য মর্জি হয়। গল্প শেষ। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আগাম জামিনের বিষয়টা তো আছে। আমরা 498 ধারায় কি করব, আগাম জামিনের আবেদন করব। তখন ওনাকে গ্রেপ্তার করা হয়নি, এই বিষয়গুলো বলে আগের মতোই ঠিকঠাক করে 2-3 আগের কথাগুলো বলবেন এবং জামিন পেতে পারে। এটা একটা রাজনৈতিক মামলা, তাকে হয়রানি করার জন্য এখনো পুলিশ রিপোর্ট দেওয়া হয়নি এবং সে পলাই যাবে না এবং তাকে সেই এলাকার একটা মান্যগণ্য ব্যক্তি, এই জাতীয় বিভিন্ন কথাবার্তা বলে সেম আর আগাম জামিনটা চাইতে পারবেন। এরপর বেল বন্ড কমানোর জন্য আপনারা 498 সেম, খালি জাস্ট এখানে ধারাটা 498 হবে। বেল বন্ড কমানোর জন্য এই করতে পারবেন, যে বলবেন যে ফৌজদারি কার্যবিধি 498 ধারায় বেল বন্ডের জন্য আদালত কর্তৃক ধার্যকৃত অর্থ যুক্তিযুক্তভাবে কমানোর জন্য আবেদন। আসামি পক্ষে বিনীত নিবেদন এই যে অভিযুক্ত আসামিদ্বয় নির্দোষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল, অত্র মামলার সাথে কোনোভাবেই জড়িত না। আসামিদ্বয়ের বিরুদ্ধে বাংলাদেশের কোন থানার
পূর্বে কোনো মামলা রুজু করা হয়নি এবং কোনো আদালত কর্তৃক কোনো অপরাধের জন্য পূর্বে দণ্ডিত হয়নি। অভিযোগকারীরা পূর্বে ব্যবসায়িক বা আহ, সম্পত্তিগত দ্বন্দ্বের জের ধরে আসামিদ্বয়কে এই মামলায় মিথ্যাভাবে জড়িয়েছে। এরপরে লিখবেন যে গত এত তারিখে আসামিদের পক্ষে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত আসামিদ্বয়ে 1 লক্ষ টাকা বেল বন্ডের জন্য ধার্য করে জামিনে মুক্তি দেয়। অত্র জামিনে জামিনদার আসামিদের এলাকার কমিশনার, কিন্তু কমিশনারের 1 লক্ষ টাকা প্রদানের ক্ষমতা নাই। উক্ত জামিনদার বা কমিশনার এককালীন 50,000 টাকা প্রদানে সক্ষম এবং এই সক্ষমতার প্রমাণস্বরূপ জামিনদারের ব্যাংক সার্টিফিকেট বা আপনার বিবেচনা সংযুক্ত করা হলো এবং জামিনদার এই মর্মে প্রত্যয়ন করছে যে আসামিদ্বয়কে জামিনে মুক্তি দেওয়া হলে পলায়ন করবে না, যে শর্তে তাকে জামিন দেওয়া হবে তা ভঙ্গ করবে না। কিন্তু আসামিদ্বয় যদি জামিনের শর্ত ভঙ্গ করে তাহলে তার দায়ভার জামিনদারের উপর বর্তায়, কিন্তু জামিনদার আর্থিকভাবে নির্ধারিত 1 লক্ষ টাকা দিতে অক্ষম। সুতরাং ন্যায় বিচারের স্বার্থে এই ন্যায় বিচার বিবেচনা করে বেল বন্ডের নির্ধারিত 1 লক্ষ টাকা কমিয়ে 50,000 টাকা নির্ধারণ করার আবেদন করছি। অতএব বিনীত আর্জি এই যে ন্যায় বিচারের স্বার্থে এবং জামিনদারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে বেল বন্ড বা জামিননামা নির্ধারিত 1 লক্ষ টাকা থেকে কমিয়ে 50,000 টাকা নির্ধারণ করতে আপনার একান্ত মর্জি হয় এবং আদালত এই আবেদন মঞ্জুর করলে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তাইলে আমরা যদি সংক্ষেপে যদি বিষয়টা একটু দেখার চেষ্টা করি, সেটা হলো দেখেন, তাইলে আমরা 496 থেকে 502 পর্যন্ত এখানে আমরা কি দেখেছি যে জামিন সংক্রান্ত বিধিবিধান দেখেছি। আমরা 496 দ্বারা দেখেছি জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, অর্থাৎ জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত জামিন দিতে পারেন। এখানে শ্যাল বি রিলিজ অন বেইল, এই ক্ষেত্রে জামিন পাওয়া আসামির অধিকার, সরে ওটা দিয়ে দিবেন এখানে। তারপরে হলো 497 ধারা বলতেছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে 16 বছরের নিম্ন বয়স্কা বা স্ত্রী বা পীড়িত অক্ষম ব্যক্তি হলে আদালত উপযুক্ত মনে করে জামিন দিতে পারেন। এখানে মেবি রিলিজ অন বেইল, এক্ষেত্রে জামিন দেওয়া আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। এরপরে 498 ধারা বলা আছে জামিন মঞ্জুর করে ক্ষমতা হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতের এখানে মুক্তি দিতে পারেন। এবং 498 ধারা আমরা বলেছি এই যে এখানে এন্টিসিপিটরি বেইল বা আগাম জামিনের বা বেইল মন কমানোর জন্য আমরা দরখাস্তটা করা হয়, সেই বিষয়গুলো আমরা বলেছি। এবং আমরা 502 ধারা বলেছি উনি যে জামিনদার উনি যদি অব্যাহতি চাইলে 502 ধারা উনি আবেদন করতে পারে। আশা করছি ক্লাসটা আপনাদের খুবই খুবই দেখে উপকৃত হয়েছেন। আপনারা ক্লাসটা পুরোপুরি শুনেছেন। আপনারা স্কিপ করলে বিষয়গুলো বুঝতে পারবেন না। তাহলে আপনারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন। আমাদের একটা চলমান ব্যাচ ভর্তি চলমান আছে রাত 10টা থেকে 11টা এমসিকিউর জন্য এবং রিটেনের জন্য। চাইলে আপনারা ভর্তি হইতে পারেন। আর ভর্তি হইতে আমাদের এম স্টেট ল একাডেমি ফেসবুক পেজে নক করতে পারেন। তাইলে আপনারা ভর্তির কার্যক্রম শেষ করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।